উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ অন্তিম পর্ব। শুরুতেই প্রথমে দেখাতে থাকে জিয়ানফা গ্রামে দ্বারের সামনে দাঁড়িয়ে সকলে আলোচনা করছে। রাজা যেরকমটা বলেছিল গ্রাম প্রধান নিউদালি বাকি সকল গ্রামের মহিলাদের নিয়ে আলোচনা করে জানায় ইউচ্যাং গ্রামের সকল পুরুষ মানুষরা যেহেতু অসুস্থ, বাচ্চারা ঠিক আছে, তাহলে বাচ্চাদের সাথে মায়েদের অর্থাৎ বাকি মহিলাদের সে যেন রিপ্লেস করে দেয়। বাচ্চারা যাতে সুস্থ থাকে তার জন্য তারা জিয়ানফা গ্রামের পর্বতের দম্পতিদের তৈরি এই পর্ণকুটিরে বাচ্চারা থাকতে পারে এই ব্যবস্থার কথাই তারা ভেবেছে। আর মাঝে মধ্যে গিয়ে তারা তাদের খাবার দাবার দিয়ে আসবে। এদিকে আবার দেখাতে থাকে গ্রামের সকল ছোট বাচ্চাদের তাদের মায়েরা বিদায় জানিয়ে পাঠিয়ে দিচ্ছে জিয়ানফা গ্রামে সেই পর্বতমালার ভ্যালেন্টাইন এবং প্লেগ থেকে দূরে থাকার জন্য। এছাড়াও তাদের সি অফ করতে করতে যাচ্ছে, কেঁদে কেঁদে তাদের ভালো থাকতে বলছে, একে অপরে দেখভাল করে থাকতে বলছে, মিশে থাকতে বলছে, আর এটাও বলছে তারা তাদের তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। পর এদিকে দেখাতে থাকে যে রাজা ঝ্যাং, জিনফেং, ইউচ্যাং প্রধান নিউদালি কিছুজন সদস্য মিলে করে গ্রামের উপরে এই অভিশাপ নষ্ট করা যায় সেই বিষয়ে আলোচনা করছে। ঝ্যাং বলতে থাকে সে জিয়ানফা গ্রামের বাসিন্দা না, কিন্তু জিয়ানফা গ্রামের যারা বাসিন্দা তাদের থেকে জিয়ানফা গ্রামের ইতিহাস সে জানতে চাই। গ্রাম প্রধান নিউদালি এখানে বলতে থাকে হ্যাঁ সে জিয়ানফা গ্রামের ইতিহাস জানে। তার মধ্যে এখানে পড়েছিল যে গ্রামের উপর এই অভিশাপ দূর করার জন্য ও তাদের তুষ্ট করার অনুষ্ঠান শুরু করতে হবে। অনুষ্ঠানে যা যা অর্পণ করতে হবে তার জন্য একজন ব্যক্তিকে নিযুক্ত করতে হবে। ফেং নিউদালির উপর রাগ করে বলতে থাকে যে গ্রামের ইতিহাস নিয়ে সে চর্চা করা বন্ধ করতে পারে, কারণ আসল সমস্যা এখানে এটা কোনোভাবেই না। রাজা ঝ্যাং এখানে প্রথমে বলতে থাকে আগে এটা দেখতে হবে তাদের যে জিয়ানফা গ্রামের এই রোগটা যেন মহামারীর আকার কোনোভাবেই না ধারণ করে। আরো আগে এখানে দেখতে হবে যে এই উৎসটা কি, ওটা খুঁজে পাওয়া গেলে তাড়াতাড়ি ভাবে তার সমাধানও তারা পেয়ে যাবে। দায়িত্বটা দেয় ইউচ্যাং এর উপর, কারণ সে এখানে ডাক্তার বিশেষজ্ঞ। রাজা ঝ্যাং তার অ্যাটেন্ডার সুয়ানকে দায়িত্ব দেয় যে গ্রামের কারো কোনো কিছু জিনিসের দরকার হলে, প্রয়োজন হলে, সাহায্য হলে সেই দিকটা যেন সে দেখে, তাদের অবশ্যই যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। রাজা ঝ্যাং আবার গ্রাম প্রধান নিউদালিকে এখানে বলতে থাকে যে জিয়ানফা গ্রামের ইতিহাস তার চাই। বলতে থাকে সে সেটা ভালো করে খুঁজে রাজা ঝ্যাং এর কাছে এনে। জিয়ানফা গ্রামের ইতিহাস জানা এখানে খুবই প্রয়োজনীয়, রেকর্ডটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে গ্রাম প্রধান নিউদালি এবং বাকি সদস্যরা ছুটে যায় সেই জিয়ানফা গ্রামের ইতিহাসের রেকর্ড আনতে। পর অ্যাটেন্ডার সুয়ান, সুফাং এবং ইউচ্যাংও বেরিয়ে পড়ে নিজেদের কাজ। তারপরে রানী জিনফেং রাজা ঝ্যাং এর কাছে জানতে চায় যে সে কি জিয়ানফা গ্রামের ইতিহাসের এই ফালতু কথার উপর বিশ্বাস করে, সেগুলো মোস্ট অফ অন্ধবিশ্বাস। পর জিনফেং রাজা ঝ্যাং এর কাছে প্রশ্ন করতে শুরু করে যে সে কি জিয়ানফা গ্রামের ইতিহাসের উপর বিশ্বাস করে, কারণ সেগুলো ভ্রাম্যমূলক, সাথে এখানে অন্ধবিশ্বাসও জড়িয়ে আছে। ঝ্যাং বলে সে কোনোভাবে ইতিহাস বিশ্বাস করে, এগুলো অন্ধবিশ্বাসের সাথে জড়িত, কিন্তু বিষয়টা তাদের জন্য উপযোগী হতে পারে, তাই সে রেকর্ডটা দেখতে চাইছে। এই দৃশ্যে আবার দেখাতে থাকে ইউচ্যাং গ্রামের একজন মহিলার সাথে ঘরে তার অসুস্থ পতির সেবা যত্ন করছে, শুশ্রূষা চিকিৎসা করছে। মহিলাটা এখানে মাঝে মধ্যেই কান্নাকাটি করে তার স্বামীকে বলতে থাকছে সে যেন মরে না যায়, মরে গেলে এখানে তার অনেক সমস্যা হয়ে যাবে। এখানে সেই মহিলাকে প্রশ্ন করে বলতে থাকে সে তো তার স্বামীকে একদমই পছন্দ করতো না, তাহলে এখন কি হলো? মহিলা এখানে কেঁদে কেঁদে বলতে থাকে যে সে যদি মারা যায় তাহলে তার জন্য দোষও সে তার পত্নীকেই দেবে, পরিবারও হয়তো সেই মহিলাকেই দোষ দেবে। সেই মহিলাকে বলতে থাকে নিজের পতির জন্য চিন্তা করা কোনো খারাপ বিষয় না, এভাবে এখানে কান্নাকাটি না করলেও চলবে। বারবার চেক করতে থাকতে বলে মজা করে যে তার পতি বেঁচে আছে কিনা তার নিঃশ্বাস দেখতে। মহিলা তার পতির বুকের ওপর উঠে বুকে ঘুষি মেরে মেরে চিৎকার কান্নাকাটি এমন করে যে পতি আবার চোখ খুলে ফেলে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। আর সেই মহিলা ইউচ্যাংকে জানে তার পতি এখনো বেঁচে আছে। উনি এখানে দেখা যায় যে ইউচ্যাং সেই অসুস্থ ব্যক্তির বুকের ওপর কামড়ানোর চিহ্ন দেখতে পায়। সেই মহিলাকে জিজ্ঞেস করতে থাকে এইভাবে তার পুরুষের চোট কি করে লাগলো। মহিলা বলতে থাকে সে জানে না। চ্যাং বলতে থাকে সে কি তার ঘরের পতিকে কামড়েছে, ঝামেলা এরকম কিছু হয়েছিল। উত্তরে সেই মহিলা বলে এরকম সে কিছুতেই বলতে পারেন। রাজা রানী আসার খুশির জন্য গ্রামে অনেকদিন বাদে নবদম্পতিদের জন্য শো উৎসব পালন করা হয়েছিল। তার ভোজনে গ্রামের সমস্ত পরিবার সেখানে উপস্থিত ছিল। আর এদিকে ফ্ল্যাশব্যাকে সেই শো পর্বে জাগানা খান পানের দৃশ্য দেখানো হতে থাকে। এদিকে দেখাতে থাকে তারপরই সেই মহিলা পানপাত্র এনে বলতে থাকলো এবং মহিলাদের জন্য আলাদাভাবে মদ তৈরি করা হয়েছিল। তার সন্দেহ হচ্ছে এর মধ্যে হয়তো কোনো গন্ডগোল আছে। মহিলা বলতে থাকে পুরুষরা আর মহিলারা সেই ভোজন সমারোহ অর্থাৎ শো পর্বে আলাদা বসেছিল। ওদের জন্য তৈরি সুরাপাত্রার মধ্যে অ্যালকোহলের মাত্রা বেশি ছিল এবং তার মধ্যে কিছু জড়িপুটিও ছিল। মহিলাদের জন্য সুরাপাত্রে সুরার মধ্যে কোনো অ্যালকোহল ছিল না, সুগন্ধিত ছিল এবং ওসমন্থাস চাল দিয়ে তৈরি করা হয়েছে। মেয়ের একজন বয়স্ক মহিলা পুরনো রীতিতে বানিয়েছিল, এটা স্বাদের মধ্যেও খুবই মিষ্টি ছিল। এদিকে দেখা ইউচ্যাং অর্থাৎ লি বর্তমান জিউরাজ্যের সম্রাট সেই সুরাপাত্র পরীক্ষা করে বুঝতে পারে কিছু গন্ডগোল আছে, এখানে মূল উৎসটা ধরে ফেলে রোগের। দিকে দৃশ্যে দেখাতে থাকে সেফ চাই আর কমান্ডার সু পথে আসতে থাকছে জিয়ানফা গ্রামের দিকে। কমান্ডার সু বলতে থাকছে যে রাজা ঝ্যাং জিয়ানফা গ্রামে উপস্থিত হওয়ার আগে বললো যে সে সেখানে মাত্র একদিন থাকবে, কিন্তু এখনো পর্যন্ত রাজ্যে সে ফেরত যায়নি। মানে সে একদম একা এসছে। খুব ভালো হতো যদি কিছু অঙ্গরক্ষক এবং সৈন্য আনতে, থেকেও বেশি ভালো হতো তাদের দুজনকে যদি
প্রসাদী সাথে করে আনপরে কমান্ডার সু শেফ চাইকে বলে যে কমান্ডার সু এসেছে ঠিক আছে, কিন্তু শেফ চাইয়ের এখানে কি কাজ আছে? চাই বলে ভোজন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা মানুষের জন্য। ঘরে বাইরে কাজ করুক না করুক, ভোজনের মানুষের প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য। কমান্ডার সু মজা করে বলতে থাকে শেফ চাই রোজরা রান্না করে, সেই বিষয়ে তাকে ভেবে দেখা উচিত। কমান্ডার সু আর শেফ চাই পথে দেখতে থাকে যে আনফা গ্রামের দ্বারের মুখে ঢোকার এক গ্রামের কিছু মহিলা মিলে চারিদিকে পরিষ্কার করার চেষ্টা করছে, ওষুধপত্র জল দিয়ে ছড়িয়ে চারিদিকে দিচ্ছে, পাশে সকল মানুষকে বলে বলে সচেতন করছে। এই দুজন তাদের মাঝখান দিয়ে পেরিয়ে জিয়ানপা গ্রামের দ্বারে গ্রামের মহিলা হাতে লাঠিপত্র নিয়ে তাদের আটকিয়ে দেয়। মহিলারা তাদের দুজনের থেকে পরিচয়পত্র জানতে চাইলে তারা তাদের দুজনের পরিচয় তারা দুজন ধমকে বলে যে তারা গ্রামের ভেতর প্রবেশ করতে কারণ তারা রাজমহল থেকে আসছে, সরকারের দপ্তরি। তার মহিলারা হাতের লাঠিপত্র দেখিয়ে বলে কোনোভাবেই প্রবেশ করতে দেবে না, প্রবেশ নিষেধ আছে। এদিকে দেখায় রানী জিনপিং রাজা ঝ্যাংয়ের কাছে জিয়ানপা গ্রামের সেই ইতিহাসের বই নিয়ে গেছে। বইটা খুলে দেখা যায় যে বাচ্চাদের মতো পেপার কাট করে কার্টুনের মতো আছে। কার্টুনগুলো দেখে বলতে থাকে রাজা ঝ্যাং জিনফেংকে যে সে কি বইটা পড়তে পারবে। ফেং বলে তার পড়ার কোনো প্রয়োজন নেই, তাদের গ্রামের প্রধান অনেকবার এই গল্পটা পড়ে সকলকে শুনিয়েছে। রাজা ঝ্যাং রানীকে অনুরোধ করে সেই গল্পটা তাকে শোনাতে। ফেং বলতে শুরু করে যে অনেক পুরনো গল্প, সবাই জানে যে জিয়ানপা গ্রামের মহিলার অভিশাপ বিয়ের রাতেই তারা তাদের পতিদের মৃত্যু ডেকে আনে। ফ্ল্যাশব্যাকে সেরকম দেখাতে থাকে যে একজন নববিবাহিত দম্পতির কথা বিবাহ করে জিয়ানপা গ্রামের পর্বতমালায় সেই পর্ণকুটিরে থাকতে গেছে, রাতে যাবতীয় রীতিনীতি সমস্ত কিছু পালন করছে। একদিকে দৃশ্যে দেখাতে থাকে যে জিয়ানপা গ্রামের বাকি মহিলারা মিলে কিছু রিচুয়াল পালন করছে, এদিকে ঘিরে মাঝখানে আগুন জ্বালিয়ে তারা ঘেরা করে নাচছে। আর এদিকে নববিবাহিত দম্পতিদের কক্ষে দৃশ্যে দেখাতে থাকে নতুন কনের বরের অস্বস্তি শুরু হয়ে যায় এবং সে বেহুশ হয়ে যায়। আসলে এখানে নববিবাহিত দম্পতিদের মাথার উপর যেহেতু অভিশাপ থাকে জিয়ানপা গ্রামের মহিলা তার পুরুষের জীবন নিয়ে দিতে পারে আবার প্রথম রাতে, তাই জিয়ানপা গ্রামের বাকি মহিলারা মিলে দেবতাকে তুষ্ট করার জন্য সেই রিচুয়াল করতে তাদের মাথার উপর থেকে সেই অভিশাপ। কিন্তু এখানে দেবতাকে তুষ্ট করার জন্য এত অনুষ্ঠান করার পরও কোনোভাবেই দেবতারা তাদের কথা শুনতো না। 7 দিন বাদে নববিবাহিত দম্পতিদের সেই পুরুষরা মারা যেত। রাজা ঝ্যাং এখানে রানী জিনফেংকে এদিকে প্রশ্ন করতে থাকে যে সে কি এই জিনিসটার উপর বিশ্বাস করে, এই যাবতীয় অভিশাপ তত্ত্ব নিয়ে। ফেং বলে কোনোভাবে সেই জিনিসগুলো নিয়ে বিশ্বাস করেন। প্রথম কথা এই জিনিসগুলো অন্ধবিশ্বাস সে খুব ভালো মতো জান। দ্বিতীয় কথা এই অভিশাপ যদি সত্যি হতো তাহলে তাদের গ্রামের একজন পুরুষও বেঁচে থাকতো না। কিন্তু এখানে অনেকবার হয়েছে যে নববিবাহিত দম্পতিরা সুস্থ আছে এবং গ্রামের অনেক পুরুষ মানুষ বেঁচে আছে, তারা দীর্ঘায়ু। বলতে থাকে এরকম যদি এই ঘটনাটা ঘটে থাকে তাহলে এখনো গ্রামের মানুষরা কেন বিশ্বাস করে এই অন্ধবিশ্বাসের উপর। ফেং বলতে থাকে কারণ জিয়ানপা গ্রামের মানুষরা খুবই ভোলেভালা, সরল, সাদাসিধে। এটা একটা সত্যি কথা, দুনিয়াতে যেখানে যত ঝামেলা সমস্যাই হোক না, পরিবারের হোক বা রাষ্ট্রের যাই হোক, তার জন্য মূলত ভুক্তভোগী মহিলাদেরই হতে হয়। তাই এখানে পীড়িতদের সাথে সমঝদারি কথাবার্তা বলে কোনো লাভ হয় না। রানী জিনফিংকে জিজ্ঞেস করতে থাকে যে সত্যি কি এরকম হয়েছে যে বিয়ের রাতে কেউ মারা গেছে। ফিং জানায় হ্যাঁ এরকম ঘটনা আছে তাদের গ্রামে। রাজা ঝ্যাং এখানে ফিসফিসিয়ে বলতে থাকে তাদের এটা জানতেই হবে যে কি হয়েছে। ফিং বলতে থাকে রাজা ঝ্যাং কি কোনোভাবে এই বিষয়টা বিশ্বাস করছে। রাজা ঝ্যাং বলতে থাকে এখানে তার বিশ্বাস করা না করার উপর কোনো বিষয় না, বিষয়টা হলো যে গ্রামবাসীদের সামনে তাদের সত্যটা তুলে ধরতে হবে। এদিকে দেখাতে থাকে প্রধানমন্ত্রী লিউশি একটা চিঠি নিয়ে সেটা তার ঘরে এসেছে। চিঠিটা পড়তে পড়তে এখানে ইউংফুকে সে বলতে থাকে যে জিয়ানপা গ্রাম থেকে চিঠি এসে খুব খুশি হয়ে বলতে থাকে রাজা আর রানী নিশ্চয়ই জিয়ানপা গ্রামে খুব খুশি আছে, কারণ সেটা খুব অদ্ভুত গ্রাম, সেখানে খুব ভালো সময় কাটছে, এইসবই নিশ্চয়ই লিখে পাঠিয়েছে। সে বলে শুধুমাত্র এগুলোই না, অন্য একটা জিনিসও লিখে পাঠিয়েছে যে জিয়ানপা গ্রামের পুরনো অভিশাপ নাকি ফিরে এসেছে। তারা শুনে এখানে ইউংফু ভয় পেয়ে যায় আর লিউসির সামনে এসে কান্নাকাটি করতে থাকে, বলতে থাকে তাহলে মহামহিম রাজা ঝ্যাং কি মারা গেছে? সবে তারা বিয়ে করে সেখানে ঘুরতে গিয়েছে। প্রধানমন্ত্রী লিউসি বলতে থাকে এটা কোনোভাবেই হতে পারে না, সে এখনো বেঁচে আছে, রাজা ঝ্যাং কি কোনো মরে যেতে পারে? প্রধানমন্ত্রী লিউসি আবার চিঠি পড়ে বলে যে গ্রামের সমস্ত পুরুষ মানুষ অসুস্থ হয়ে গেছে। কথাটা শুনে আরো জোরে কাঁদতে শুরু করে। এখানে ইউংফু বলতে শুরু করে কি অঘটন আবার ঘটে গেল। সে বলে আগে তাকে থামতে আর তার পুরো কথাটা শুনতে যে গ্রাম সিল করে দেওয়া হয়েছে, কোয়ারেন্টাইন হয়ে গেছে, কিন্তু তাদের মেয়ে আর জামাই সেখানে এখনো ঠিক আছে। সে জানায় কিন্তু অন্তিমে তাদের মেয়ে জামাই সেখানে থেকেই সেই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছে। ইউংফু চিন্তামুক্ত হয়ে বলতে থাকে তার এখন চিন্তাটা একটু এখন কম হচ্ছে, কারণ তার ছেলে মেয়ে ঠিক আছে। ইউংফু এখানে বলতে থাকে যে ড্র্যাগন আর ফিনিক্সের ওপর কোনো অভিশাপ লাগে না, এখনো পর্যন্ত এর উৎসটা জানা যায়নি যে কেন এই অভিশাপ, এগুলো কেন বারবার বিয়ের রাতে এই ঘটনাগুলো ঘটে। এখানে সকল পুরুষ মানুষ গ্রামের কি করে অসুস্থ হয়ে গেল সেটা ভেবে পাচ্ছে না। এই কথাগুলো শুনে লিউসিও এখানে খুব চিন্তিত হয়ে যায়। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে রাজমহলে তাহি হলে দরবারে সকালে সভা উপস্থিত হয়ে এখানে সমস্ত আধিকারিক লিউসির কাছে প্রশ্ন করছে যে এটা কি করে হয়ে গেল, রাজা ঝ্যাং ইরেসপন্সিবল, কোন দায়িত্বহীন আচরণ তো রাজা ঝ্যাং কখনো আগে করেন। ওদিন হয়ে গেল রাজা ঝ্যাং সকালে সভায় উপস্থিত থাকছেন, এখানে আধিকারিকদের কি লিউসি দেখা করতে দেবে রাজা ঝ্যাং? এখানে তাদের উত্তর দিয়ে সন্তুষ্ট করার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী লিউসি এখানে আধিকারিকদের উত্তর দিয়ে বলতে থাকে যে রাজা খুব যুবক হওয়ার
অসৎ সাম্রাজ্যের অন্তর্কলহ বন্ধ করেছে, নতুন রাজা এনেছে, তার সাথে মিত্রতা সখ্যতার বন্ধনও রেখেছে। এছাড়া এখানে রাজ্যের সমৃদ্ধিও আছে এবং মজবুত রাষ্ট্রের নির্মাণের জন্য নিয়মিত যথাযথভাবে অনেক পরিশ্রম করেছে। কিন্তু সে এখানে জানতে পেরেছে যে রাজা ঝ্যাংয়ের গভীর মাথা যন্ত্রণা হয়েছে। ঝ্যাং যদি সকালে সভাতে চলেও আসে তাহলেও কিছু মামুলি মামলার বিষয় নিয়ে রিপোর্ট পেশ করার থাকতে পারে রাজার সামনে। ছোটখাটো জিনিসগুলো যদি আধিকারিকরা না সলভ করতে পারে, ঝ্যাংকে এর জন্য চাপ দিতে থাকে, তাহলে তার মাথা যন্ত্রণা আরো বাড়বে। আর তার জন্য তখন আধিকারিকদের নিজেদের উপরই দোষ দিতে হবে। দোষ এখানে তাদের নিজেদেরই হবে। প্রধানমন্ত্রী লিউসি এখানে সভা ছেড়ে চলে গেলে এই সবার আধিকারিকরা একসাথে বলতে থাকে প্রধানমন্ত্রী লিউসি এখন পাল্টে গেছে, তার ব্যবহারে পরিবর্তন দেখা যাচ্ছে। এখানে রাজা ঝ্যাংকে অ্যাটাক করার বদলে এখন ডিফেন্ড করছে। আর এরকম হঠাৎ পরিবর্তন তাদের কাছে অবাকই করছে। তাদের দিকে দেখাতে থাকে জিয়ানপা গ্রামে রানী জিনফেং এর কাছে জিয়ানপা গ্রামে অন্য একজন মহিলা কিছু খাবার দাবার এনে বলতে থাকে অন্যান্য ঘর থেকে তাদের জামাইয়ের জন্য সেবা শুশ্রূষার জন্য কিছু খাবার দাবার এনেছেন। কোয়ারেন্টাইনের দিন বাড়তে থাকলে তাদের গ্রামের খাবারও শেষ হয়ে যেতে পারে। এই খাবারগুলো দিয়ে গেল যাতে জিনফেং আর রাজা ঝ্যাং খেতে পারে। জিনফেং সেই সমস্ত সামগ্রীর থেকে সামান্য খাবার নিয়ে বলতে থাকে বাকি খাবারগুলো সকলের মধ্যে বিলিয়ে দিতে, কারণ গ্রামের বেশি প্রয়োজন। এখানে রাজা রানী বলে কিছু নেই। এখানে জিয়ানপা গ্রামের যখন আছে তখন তারা জিয়ানপা গ্রামের সদস্য, সকলে এখানে সমান আচরণই করবে। রাজা ঝ্যাং রানী জিনফেংকে বলতে থাকে যে সকলে সমান, এটা কি জিয়ানপা গ্রামের নতুন নিয়ম? জিনফেং বলতে থাকে এটা তো নিয়মের কিছু নেই, এটা তো সাধারণ সেন্সের মধ্যে পড়ে। তারপরে জিনফেং এখানে রাজা ঝ্যাংকে বলে সে কি এখানে তাকে বিশেষ এই জন্য মনে করে কারণ সে এখানে সম্রাট। রাজা ঝ্যাং বলতে থাকে জিনফেংকে সে যেভাবে রাজা ঝ্যাংয়ের সাথে কথা বলছেন রানী হওয়ার পরও এর জন্য মৃত্যুদণ্ড আছে, সে কি জানে? জিনফেং বলতে থাকে সে আগেও এরকম রাজমহলে থেকে অনেক কাজ করেছে, অনেক কথা বলেছে যেগুলোর জন্য মৃত্যু শাস্তি থাকতে পারে। এখনো সে বেঁচে আছে কারণ রাজা ঝ্যাং ভেতর থেকে জানে সে অন্যায় কিছু করেনি। রানীর এখানে কোনো প্রকার শাস্তি হলে রাজা ঝ্যাংয়েরও খারাপ লাগবে। এদিকে দেখাতে থাকে ইউচাংয়ে সে রাজা রানীকে বলতে থাকছে যে সে মহামারীর উৎস কি সেটা বুঝে গেছে। ইউচাং নিজের সাথে আনা বুয়ু ঘাসের পোটলা থেকে বুয়ু ঘাস বের করে দেখাতে থাকে, বলতে থাকে যে বুয়ু ঘাসই এর মূল উৎস, কারণ কিছু ইঁদুর হয়তো বুয়ু ঘাস খেয়ে নিয়ে সে এখানে গ্রামের একজন পুরুষকে কামড়ে দিয়ে রাজা রানীর আশার সুবাদে যে উৎসব পালন করা হয়েছে তাতে এটা পুরুষদের মধ্যে ছড়িয়ে গেছে। উৎসবে পুরুষরা এবং মহিলারা আলাদাভাবে ছিল, শুধুমাত্র বিষয়টা পুরুষদের মধ্যে সংক্রমিত করেছে। ফেং জিজ্ঞেস করে এই বিষয়টা কি করে ইউচাং জানল। ইউচাং বলে সেই অসুস্থ রোগীর বাড়ি থেকেই সে আসছে, জানে কোন রোগীকে সেই ইঁদুর কামড়েছে। ফেং আবার জিজ্ঞেস করতে থাকে যে সামান্য বুয়ু ঘাস খেয়ে ইঁদুরদের মধ্যে এত বড় মহামারী কি করে আসতে পারে। ইউচাং বলতে থাকে যে গ্রামের বাকি কিছু মানুষদের গ্রামীণ দেশে জিজ্ঞেস করেছে আগেরবার ইঁদুরদের এরকম সংক্রমণ থেকে বাঁচার জন্য গ্রামের বিদ্বানদের মতামত নিয়ে জিয়ানপা গ্রামের উৎপত্তি স্থানীয় কিছু বাজরার ডাটা তারা জ্বালিয়েছিল ইঁদুরদের দূর করার জন্য। ইউচাং এর এখানে ধারণা ইঁদুররা সেই বাজরা পোড়ান ডাটা খেয়েছে এবং বুয়ু ঘাস একসাথে খেয়ে দুটো জিনিস আলাদাভাবে কোনোভাবেই ক্ষতিকর না, কিন্তু একসাথে মিশিয়ে দিলে জিনিসটা বিষাক্ত হয়ে যায়। ফেং বলতে থাকে এবার সে বুঝতে পেরেছে যে সংক্রমণ এভাবে মহামারীর আকার কি করে ধারণ করেছে। ফেং আবার এখানে বলতে থাকে এখানে যখন সমস্যার উৎস পাওয়া গেছে তাহলে সমাধানও তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে ইউচাংকে অনুরোধ করতে থাকে তাড়াতাড়ি এর আমার জন্য ওষুধ যেন সে তৈরি করে দেয়। উত্তরে এখানে ইউচাং বলতে থাকে এত সহজ না, যে বিষক্রিয়া হয়েছে সংক্রমণের এই বিষের আসলে গুণাবলী জানতে হবে, বৈশিষ্ট্য জানতে হবে, তারপর সেগুলোকে ডিলিউট করার জন্য অন্যান্য জড়িপুটি খুঁজতে হবে এবং তার অ্যান্টিডোট তৈরি করতে হবে। মোটামুটি 6 দিনের আগে কোনোভাবেই তৈরি করা সম্ভব না। ফেং বলতে থাকে খুবই সম্ভব আর খুবই সহজ। জিয়ানপা গ্রামের সব থেকে বড় বিদ্বান কে জানে সেটা হচ্ছে ইউচেন, আর সে যদি এখানে চায় তাহলে অর্ধেক দিনের মধ্যেও কাজটা সম্ভব হতে পারে। চ্যাং খুশি হয়ে বলতে থাকে সব থেকে ভালো যদি কেউ তাকে চিনে থাকে সেটা হচ্ছে জিনফেং। এদিকে আবার দেখাতে থাকে রাজা ঝ্যাং একটা পেপারের মধ্যে জিয়ানপা গ্রামের বিশেষ বাজরার ডাটা এবং বুয়ু ঘাস এই দুটো কথা লিখেছে। ফেং এই লেখার কারণ জানতে চাইলে রাজা ঝ্যাং বলতে থাকে জিয়ানপা গ্রামে নববিবাহিত দম্পতিদের রীতি নিশ্চয়ই তার মনে এখানে বলা আছে নববিবাহিত দম্পতিদের মধ্যে ক্রসক্রফট ওয়াইন সেরেমনির পর দম্পতিদের মধ্যে বর মারা যায় বলে রাজা ঝ্যাংয়ের মতে যেই ওয়াইন তারা তৈরি করে এটা জিয়ানপা গ্রামের বিশেষ ওয়াইন। সেই ওয়াইনের মধ্যে বাজরারও প্রয়োগ করা হয়। রীতি অনুযায়ী সেই সুরা পাত্রের মধ্যে তাদের বুয়ু ঘাসমের সাথে এখানে কারণটা ভীষণই পরিষ্কার। বুয়ু ঘাস এবং বাজরার মিশ্রণে একত্রে ওয়াইন বিষাক্ত হয়ে তার জন্য এখানে পুরুষরা মারা গেছিল। এতদিন ফেঙে চোখ তখনই ছানা পড়া হয়ে যায় আর ভয় পেয়ে সে রাজা ঝ্যাংয়ের কাছে গিয়ে তার পিঠে চাপড় মেরে বলতে থাকে সুরা তারা বিয়ের রাতে পান করেছিল এক্ষুনি ফেলে দিতে মুখ দিয়ে। রাজা ঝ্যাং বলতে থাকে এই সুরাটা আনা হয়েছিল সেটা জিয়ানপা গ্রামের কোনোভাবেই কিন্তু তারা জিয়ানপা পর্বতে গিয়ে সেই রীতিটা পালন করেছে। ফিং চিন্তায় বলতে থাকে যে রাজা ঝ্যাং খুবই সৌভাগ্যশালী এবং তার আয়ু তার হোক কত বর্ষ এখানে জীবিত থাকুক। এই কথাগুলো শুনে তার ভীষণ ভয় লেগে গেছিল। ঝ্যাং এখানে রাজা ঝ্যাংকে প্রশ্ন করতে থাকে তাহলে কিছু পুরুষের
পুরুষেরই কেন মৃত্যু হচ্ছে, সকল পুরুষের কেন হয়? রাজা ঝ্যাং বলতে থাকে এটা হয়তো সময়ের উপর নির্ভর করে, কাজরার ফসল জিয়ানপা গ্রামে গরমের দিকে কাটা হয়, এটা দিয়ে সুরা তৈরি করতে মোটামুটি সময় লাগে, সেই সুরা তৈরি হতে সময় লাগে শীতকাল। তার ধারণা এটাই যে শীতকালেই হয়তো যাদের বিয়ে হয়েছে সেই পুরুষরা মারা গেছে। কথাটাতে সম্মতি দিয়ে বলে হ্যাঁ এটাই সত্যি, এই ঘটনাগুলো ঘটেছে সেগুলো শীতকালেরই। ঝ্যাং বলতে থাকে তাহলে ভালোই কথা, এই বিষয়গুলো সমস্তটা সত্যি যদি রাজা ঝ্যাং গ্রামবাসীদের বলে দেয় তাহলে সমস্ত অভিশাপের নিবারণ হয়ে যাবে। রাজা ঝ্যাংয়ের এই কথাটা শোনা মাত্র জিনফিং আর ইউচাং হাসতে থাকে। ঝ্যাং বলে খুবই বাচ্চাদের মতো। জিনফিং বলে একদমই অগভীর চিন্তাধারা, এখানে জিয়ানপা গ্রামের মহিলাদের সে একদমই চেনেন। ইউচাং বলতে থাকে বিষয়টা এতটা সহজ না যতটা রাজা ঝ্যাং মনে করছে। এদিকে দৃশ্যে আবার দেখাতে থাকে যে কিছু ওষুধপত্র তৈরি করতে সক্ষম হয়েছে এখানে ইউচাং। যে এই অসুস্থ ব্যক্তির ঘরে সে আগে এসেছিল তার ঘরে এসে তাকে পান করিয়ে। এই রোগীর ওয়াইফ বলতে থাকলে ইউচাংকে যে সে যদি এখনো ঠিক না হয়, তার পতি যদি এখনো ঠিক না হয় তাহলে এর জন্য দায় কিন্তু ইউচাং হয়। বলে যে তারও যদি এরকম সংক্রমণ হয় সেজন্য ভুল করে তার ওষুধ পান না করে। রোগীর পত্নী বলতে থাকে যে একজন সম্রাট হয়ে যাওয়ার পরও ইউচাং এরকম বাচ্চাদের মতো আচরণ করে। ইউচাং যেতে যেতে রাজা রানীকে বলতে থাকে যে জিয়ানপা গ্রামের মহিলাদের এবার নিশ্চয়ই রাজা বুঝতে পেরেছে। আসলে রাজা রানী সেই রোগীর ঘরের মধ্যে দাঁড়িয়েছিল। সেই রোগীর স্ত্রী অর্থাৎ তার বউ তার বুকের উপর উঠে আবার কান্নাকাটি করতে শুরু করে, তার বুকের মধ্যে মারতে থাকে। অসুস্থ রোগী দুবার চোখ খোলে আর বিষম পর্যন্ত খায়, আর তার বউ বুঝতে পারে তার বর এখন বেঁচে আছে। এদিকে দেখাতে থাকে ইউচাং যে ওষুধপত্র তৈরি করে নিয়েছে সেটা গ্রামের মহিলার নিজেদের ঘরের জন্য সকলের জন্য নিয়ে যাচ্ছে। এদিকে পথে যেতে যেতে রাজা ঝ্যাংকে জিয়ানপা গ্রামের মহিলাদের বিষয় বলতে থাকে তারা যথেষ্ট বেশি শিক্ষিত না, জানে না বড় ধরনের পড়াশোনার জিনিসপত্র, যেহেতু পড়াশোনা করেনি সেরকম তাই সে জানে না বড় বড় লেখকদের সিদ্ধান্ত, বড় মনীষীরা কি বলে গেছে আর এটাও জানে না তারা তাদের ভাবনা চিন্তাগুলো কি করে ব্যক্ত করবে, করে দুটো মিষ্টি ভালো কথা বলবে চিয়ে সাজিয়ে, আর এটাও তারা জানে না কি করে এই সংক্রমণ থেকে বাঁচা যাবে। তারা শুধু এটা মাত্র জানে তাদের পছন্দের জিনিসগুলোকে, পছন্দের মানুষগুলোকে শেষ পর্যন্ত নিজের প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করতে। এখানে বলতে থাকে যে গ্রামের মহিলারা দয়ালু এবং সৎ, সেই জিনিসগুলোকে কোনোভাবে শো অফ করে না, প্রদর্শিত করে না, তাদের প্রেমও সত্য, তার সাথে অসীম। এই কথাগুলো বলার পর জিনফিংকে বলে সে কি বুঝতে পেরেছে সে কি বলেছে। উত্তরে জিনফিং বলে না সে বুঝতে পারেনি কি বলেছে, কিন্তু এটা বুঝেছে যে রাজা ঝ্যাং হয়তো জিয়ানপা গ্রামের মহিলাদের প্রশংসাই করছিল। জিনফিং বলে এখানে রাজা ঝ্যাংকে যেই বইটা ইতিহাসের জিয়ানপা গ্রামের সেই বিষয় ইতিহাস নিয়ে আর যেটা তারা উপলব্ধি করতে পেরেছে সেই বিষয় আসল যিনি উনি গ্রামের লোকেদের বোঝালে তর্ক দিয়ে তারা কখনোই বুঝবে না, এটাই জিনফিং বলতে চেয়েছে। রাজা ঝ্যাং বলে সেই চিত্র পুস্তকে গ্রামের লোকেরা বিশ্বাস করে, নিশ্চয়ই গ্রামের ইতিহাস পাল্টাতে পারে না কিন্তু চিত্র পুস্তকের গল্প তো পাল্টাচ্ছে, তাকে সেটা করতেই হবে গ্রামবাসীদের জন্য। দিকে দেখায় রানী জিনফিং ঢেড়া পিঠিয়ে বলে দেয় যে রাজা ঝ্যাং সেই গ্রামের মহিলাদের সাথে পুরুষদের সাথে যারা সুস্থ আছে তাদের সাথে কিছু কথা বলতে চায়, একত্র হতে। পরই দেখায় গ্রামের সমস্ত মানুষ জড়ো হয়ে গেছে রাজা ঝ্যাং এর কাছে। রাজা ঝ্যাং এখানে সকলকে ডেকে বলতে থাকে যে গ্রামের ইতিহাসের বইয়ের বিষয়ে সে কিছু বলতে চাইছে। প্রধান এখানে বলতে থাকে যে আগেও অনেক মানুষ বলেছে কিন্তু এটা কোনোভাবেই গ্রামের ইতিহাসের সেই পুস্তক একদমই আসল, কোনোভাবেই নকল না। রাজা ঝ্যাং বলে সেই বিষয়ে কোনো কথাই বলছে না। রাজা ঝ্যাং বলতে থাকে যে এই গ্রামের ইতিহাসের বই সে ভালোভাবে অধ্যয়ন করেছে এবং ভেতরে জিনিসপত্র ভালোভাবে সাফ সাফ করে বুঝতে পেরেছে, এটাও বুঝতে পেরেছে যে গ্রামের এই ইতিহাস বাস্তবিক। প্রধান নিউ দিল্লি বলতে থাকে সে তো আগেই বলেছিল যে গ্রামের এই ইতিহাস বাস্তবিক। রাজা ঝ্যাং বলতে থাকে গ্রামের ইতিহাস বাস্তবিক হলে গ্রাম প্রধান নিউ দিল্লি যেভাবে বইটা পড়েছে সেভাবে পড়াটা ঠিক হয়নি। পরে রাজা ঝ্যাং এখানে বইয়ের প্রথম পাতা খুলে বলতে থাকে প্রথম পাতা দেখলে মনে হয় যে স্ত্রীর জন্য স্বামী মারা গেছে বিয়ের রাতে, কিন্তু ঘটনাটা আসলে এটা না। আসলে এখানে ঘটনাটা হয়েছিল যে তার স্বামী অসুস্থ হয়ে গেছিল এবং তার স্ত্রী তাকে কোনোভাবে ছেড়ে দেয়নি সেই অবস্থাতে। প্রধান বলতে পারে যে রাজা ঝ্যাং এত সঠিকভাবে কি করে বলতে পারে কথাটা, এত বিশ্বাস কোথা থেকে আসে। রাজা ঝ্যাং বলে এই বইয়ের একটা বিশেষত্ব আছে, কাগজগুলো পশ্চিমের থেকে এসেছে তার জন্য তার মধ্যে কিছু লেখাও আছে সেগুলো দেখা যায় না, কিন্তু এক ফোঁটা তেল ফেললে সেই লেখাগুলো পরিষ্কার হয়ে। রাজা ঝ্যাং এখানে ঠিক সেই কাজটাই করে। রাজা ঝ্যাং এক ফোঁটা তেল সেই বইয়ের মধ্যে ফেললে এর মধ্যে লেখাগুলো একদম স্পষ্ট হয়ে যায় যেই কথাগুলো রাজা ঝ্যাং বলেছে। গ্রামবাসীদের মধ্যে একজন পুরুষ যে সুস্থ হয়ে গেছে সেটা পড়ে নিয়ে সকল গ্রামবাসীকে জানায় যে এই কথাটা একদমই সত্যি, এখানে কোনোভাবেই তার স্বামীর মৃত্যুর কারণ হয়নি। এই মহিলা শেষ দিন পর্যন্ত তার স্বামীর সেবা করেছেন। রাজা ঝ্যাং বলতে থাকে যে দ্বিতীয় পৃষ্ঠায় এখানে বলা হয়নি যে প্লেগ থেকে কি করে মুক্তি পেতে হবে, এখানে বলা হয়েছে গ্রামের পুরুষ এবং মহিলা দুজনেই সমান, তারা ঈশ্বরের চোখে, তাই এখানে তাদের মাঝখানে সাম্যতার কথা বলা হয়েছে। পৃষ্ঠার মধ্যে তেল ঢাললেও রাজা ঝ্যাং এর লেখা কথাটাই উঠে আসে। রাজা ঝ্যাং এখানে আবার পুস্তকে তৃতীয় পৃষ্ঠা উল্টে বলতে থাকে এখানে 7 দিন বাদে ইতিহাসে মৃত্যুর কথা বলা হয়, এখানে মহিলাদের কথা বলা হয়েছে জিয়ানপা গ্রামে যারা যথেষ্ট দয়ালু এবং সুন্দর, তাদের জন্য যুগের পর যুগ তাদের গ্রাম সমৃদ্ধ থেকে। তারপরে আবার রাজা ঝ্যাং পুনরায় সেই কাজটাই করে, সামান্য তেল ফেলে পুস্তকের পৃষ্ঠার। আর এখানে রাজা ঝ্যাং এর বলা
কথাগুলোই ভেসে ওঠে। রাজা ঝ্যাং বলতে থাকে যে এখানে গ্রামের ইতিহাস বা অভিশাপের বিষয় কিছুই বলেননি গ্রামের ইতিহাস, বরং এখানে গ্রামের ভালো মহিলাদের ভালো বৈশিষ্ট্য এবং গুণাবলীর বিষয় ব্যক্ত করেছে, তাদের এখানে প্রশংসার পাত্র হিসেবে দেখানো হয়েছে। এদিকে দেখায় রাজা ঝ্যাং আর রানী জিনফেং একটা জলাশয়ের পাশে বসে আছে। ঝ্যাং এখানে রানীকে প্রশ্ন করে তার কি এখানে কিছু প্রশ্ন করার আছে। রাজা ঝ্যাং রানী জিনফেং বলতে থাকে তার যদি কিছু বলার থাকে সে বলতে পারে, সে শুনছে। রাজা ঝ্যাং বলতে থাকে বইয়ের যে শব্দগুলোর কথা রাজা ঝ্যাং বলেছে সেগুলো। রানী জিনফেং তার কথা কেটে দিয়ে বলতে থাকে খুব ভালো মতো জানে প্রত্যেকটা শব্দ এবং বাক্য মিথ্যে, রাজা ঝ্যাং বানিয়ে বলেছে। এভাবে প্রজাদের ধোঁকাকে করে দিতে পারে রাজা ঝ্যাং। রাজা ঝ্যাং বলে সে কোনোভাবেই ধোঁকা দেয়নি তার প্রজাদের। বইতে ইতিহাসে যেভাবে লেখা হয়েছে জিনিসটা সেতে গ্রামের মহিলাদের অনেক বেশি কষ্ট হয়েছে। এই মিথ্যে বানানো গল্পের থেকে ভালো গল্প যেগুলো রাজা ঝ্যাং তৈরি করে সেগুলো দিয়ে গ্রামের ভালো মহিলাদের মন মানসিকতা ভালো রাখা। রাজা ঝ্যাং আবার বলতে থাকে সে নিশ্চয়ই বানিয়ে মিথ্যে কথা কিছু বলেছে গ্রামের মহিলা, তো এতে ভালোই হয়েছে। কিছু জিনিস একদম সত্যি যে জিয়ানপা গ্রামের মহিলারা কিছু বিশেষ আছে। রাজা ঝ্যাংয়ের কাছে যে মহিলা আছে জিয়ানপা গ্রামের সে সব থেকে বিশেষ। মানে এদিকে দেখাতে থাকে কমান্ডার সু আর শেঠ চাই চলে এসছে, তারা রাজা রানীকে খুঁজে পেয়েছে আর দৌড়তে দৌড়তে বলতে থাকে তারা যেহেতু এখন পুরো গ্রাম খোঁজার পর রাজা রানীকে পেয়ে গেছে, মহলে কথা দিয়ে এসছে তারা রাজা রানীকে রাজমহলে ফিরিয়ে নিয়ে যাবে। এদিকে আবার দেখায় যে সকলে আবার রাজমহলে ফিরে গেছে। তাহির হলে দরবারে এসেছে, এসে এখানে গ্র্যান্ড চ্যান্সেলর লিউসির প্রশংসা করতে থাকছে, বলতে থাকছে যে এতদিন সে ছিল না রাজমহল, তো এখানে প্রধানমন্ত্রী লিউসি খুব ভালোভাবে কাজ করেছে এবং শান্তি বানিয়ে রেখেছে। লিউসি বলতে থাকে রাজা ঝ্যাংয়ের যদি এরকমই মনে হয়ে থাকে সে তাহলে তার থেকে কিছু পুরস্কার তোরে। রাজা ঝ্যাং বলতে থাকে কোনো সংকোচ না করে যথাযথভাবে তার কাছ থেকে চেয়ে নিতে। প্রধানমন্ত্রী লিউসি এখানে বলতে থাকে যে তার এখন বয়স হয়ে গেছে, প্রাক্তন স্বর্গীয় সম্রাটকে ডংগাও সাম্রাজ্যে সে যে কথা দিয়েছে অর্থাৎ রাজা ঝ্যাংয়ের বাবাকে, রাজা ঝ্যাংকে মানুষ করে সে রাজার মতো করে তৈরি করছে। এখন জ্ঞানী গুণী বুদ্ধিমান হয়ে গেছে, ভালোভাবে রাজ্য শাসনও করছে, এতে লিউসির খুব ভালো লাগছে দেখে। তাই এখানে লিউসি একটা সিদ্ধান্ত নিয়েছে যে সে সেবানিবৃত্ত নেবে, তারপর সে তার হোম টাউনে ফিরে যায়। আর এতদিন যে সে এত উপার্জন করেছে সেই সমস্ত সম্পত্তি সে দান করতেও রাজি, শুধুমাত্র এটা চাইছে যে রাজা ঝ্যাং যেন এই জিনিসটা মেনে নেয়, তাকে তার দায়িত্ব কর্তব্য থেকে মুক্তি করে দেয়। রাজা ঝ্যাং বলতে থাকে লিউসিকে এইসবের অর্থ কি সে এরকম কেন বলছে, রাজা সবে রাজা হয়েছে তার এখন অনেক মার্গদর্শনের প্রয়োজন আছে। রাজা ঝ্যাং বলতে থাকে স্বর্গীয় সম্রাটের সমস্ত কথা সে রেখে সে সেবানিবৃত্ত নিয়ে নিজের হোম টাউনে ফিরে যাবে, স্বতন্ত্রভাবে তার স্ত্রীর সাথে বাকি জীবন উপভোগ করে কাটাবে। রাজা ঝ্যাং বলতে থাকে লিউসিকে সে ছাড়তে চাইছে না, সে রোজ তার গৃহনগরে ফেরত যেতে পারে, ফিরে আসতে পারে, তাকে কেউ কিছু বলবে না, সে তার কাজও কমিয়ে দেবে। প্রধানমন্ত্রী লিউসি এখানে বলতে থাকে সে এখন বেশিরভাগ সময় তার পত্নীর সাথে কাটাতে চায়, কাজের জন্য সে তার পত্নীকে কখনোই সময় দিতে পারেনি। সেভাবে একটা কথা যে তার সেই সম্পত্তি সব দান করবে, মানে এটা নয় যে রাজা সমস্ত সম্পত্তিটাই নিয়ে নেবে, অন্য কিছু তাকে দিলে ভালো হয় কারণ সেগুলো তার অর্জিত উপার্জিত, গুলো দিয়ে বাকি জীবন সে তার স্ত্রীর সাথে সুখে শান্তিতে কাটাতে চায়। সমস্ত কথাগুলো রাজা ঝ্যাং এর কানে বলে প্রধানমন্ত্রী। রাজা ঝ্যাং এরপর সমস্ত দরবারের সামনে প্রধানমন্ত্রী লিউসির বিনীত অনুরোধ স্বীকার করে নেয়, তাকে সেবানিবৃত্ত দিয়ে দেয়। পর এখানে দেখায় যে প্রধানমন্ত্রী লিউসি হাসতে হাসতে সেবানিবৃত্ত পেয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এদিকে দেখাতে থাকে রাজমহলের কক্ষের মধ্যে তার নতুন আবিষ্কার সকলকে দেখাচ্ছে। বাচ্চাদের খেলনার মতো প্লাস্টিকের ফোন যেগুলো আগে বানানো হতো বা নারকেল মালা দিয়ে সেরকমই তৈরি করেছে ডুয়ানিয়ন চোখ। পর একপাশে বায়ুকে দাঁড়িয়ে সে কথা বলছে, বায়ু বলছে হ্যাঁ সে তার সব কথা শুনতে পেয়েছে। এগুলো দেখে বলতে থাকে যে সে ভেবেছিল তার ভাই হয়তো ভালো কিছু আবিষ্কার করেছে কিন্তু এটা কি বাজে জিনিস। কুমার চোং বলতে থাকে যে এটাকে সে থেকে মনের সাথে কথা বলা বার্তালাপ মেশিন নাম দিয়েছে, যে কোনো ব্যক্তি দূর থেকে এই মেশিনের মাধ্যমে কথা বলতে পারে। বলতে থাকে যে একই ঘরের মধ্যে দাঁড়িয়ে সবাই দূর থেকে সামান্য হলেও জোরে কথা বলতে পারে। এখানে রাজকুমার চোংকে ডিফেন্ড করে বলতে থাকে রাজা রানীকে তাদের মধ্যে কল্পনা বিচারশীলতা কম আছে, এটা আসলে খুব বড় ধরনের কিছু জিনিস আবিষ্কার না, আসলে সেই প্রোটোটাইপের আবিষ্কার তারা ধারণা করছে। ভবিষ্যতে হয়তো আগামী দিনে এরকম কোনো বস্তুর আবিষ্কার হতে পারে যা দিয়ে অনেক দূরের মানুষ লং ডিস্টেন্সে কথা বলতে পারে। বিষয়টা এখানে খুবই রোমান্টিক হবে তার এই ধারণা। মানে জিনফেং বলতে থাকে সত্যি বিষয়টা রোমান্টিক হবে যদি এরকম, মানে ভবিষ্যতে রাজকুমার চোং এবং খুড়তুতো শ্বশুর অর্থাৎ জ্যোতির্বিদ বৈদ্যশালার মুখ্য আধিকারিক প্রিন্স লংগিউ সমস্ত জিনিস আবিষ্কার করে সেই সমস্ত জিনিসের থেকেও ভালো হবে। উত্তরে বায়ু এবং রাজকুমার চোং একসাথে বলে হ্যাঁ নিশ্চয়ই হবে। এরপরই এখানে দেখাতে থাকে যে প্রিন্স লংগিউ জ্যোতির্বিদ বৈদ্যশালা থেকে আবার ঘোষণা করতে শুরু করেছে, বলতে থাকে যে অনেক সমস্যার সমাধান হয়েছে, রাজ্যে আবার সমৃদ্ধি শান্তি ফিরে গৌরব এবং প্রতিপত্তি বৃদ্ধি পাচ্ছে, রাজ্যে যে নতুন দম্পতিরা এসেছে তারা খুশি থাকুক, যাদের বয়স হয়ে গেছে তারা শান্তিতে থাকুক, যারা ছোট তারা কৌতূহল নিয়ে বাঁচুক। বসন্ত ঋতুর সময় শীত চলে গেছে, কনকনে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার জন্য গরম আসছে। সৎ মানুষ সত্যিকারের ভালোবাসা ভালো সময় এই সমস্ত জিনিসপত্রগুলো সহজে পাওয়া যায় না। কষ্টের পর যখন এই জিনিসপত্রগুলো এসেছে তাহলে একটা জিনিসই সকলের করা উচিত একসাথে, মিটা হচ্ছে সেই জিনিসপত্রগুলো লালন পোষণ করা।
করা। রাজা রানী বাকি সহযোগীরা সকলে ঘর থেকে এই সমস্ত কথাগুলো শুনতে থাকার পরে জ্যোতির্বিদ বৈধশালা থেকে প্রিন্স লঙ্গিও আবার বলে ওঠে, তাহলে আর কোনো অপেক্ষা না মহলের গার্ডেনের মধ্যে এসে সবাই যেন নৃত্য প্রদর্শন শুরু করে। রিউনাইট হওয়ার জন্য একটা নৃত্য প্রদর্শন হবে। এদিকে দেখাতে থাকে যে গার্ডেনের মধ্যে সকলে একসাথে উপস্থিত হয়ে রিউনাইট হওয়ার জন্য সময়টা লালন পোষণ করছে এবং নৃত্য প্রদর্শন করছে। এইভাবে এই সুন্দর গল্পটা শেষ হয়। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।